প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব সৌমিত্র রায়ের পাঠানো আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরোজ মাহমুদ হাবিব ভাইয়ের একটি ঘটনা কিন্তু আমরা শুনেছি, আর এবারের ঘটনাটিও সৌমিত্র রায়কে দিয়েছেন ফিরোজ মাহমুদ হাবিব ভাই। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায়। আর ফিরোজ ভাই এই ঘটনাটি শুনেছেন ওনার গ্রামেরই এক বন্ধু রাসেল আহমেদ ভাইয়ের কাছ থেকে। চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। সময়টা 2007 কি 2008 সাল, এমন একটা সময়। তো একদিন এই রাসেল আহমেদের ইচ্ছা হয় যে উনি মাছ ধরতে যাবেন। যে চিন্তা সেই কাজ। মাছ ধরার জন্য বড়শি সহ যা যা লাগে সব কিছু নিয়ে নিজের সাইকেলের সঙ্গে বেঁধে রওনা করেন মাছ ধরার উদ্দেশ্যে। ওনাদের বাড়ি কালিহাতী থানার সাতুরিয়া গ্রামে। বাড়ি থেকে অল্প একটু দূরেই রয়েছিল একটি শ্মশান ঘাট। সে যাওয়ার পথে চিন্তা করে যে ওই শ্মশান ঘাটে যাবে মাছ ধরার জন্য, কারণ ওই শ্মশান পাড়ে অনেক বেশি মাছ পাওয়া নাকি যেত। মাছ বেশি পাওয়ার পেছনে একটি কারণ রয়েছে, সেটি হলো একে ছিল সেটা শ্মশান, তার উপরে আবার চারপাশটা জঙ্গলে ভরা ছোট ছোট লতাপাতা আর আগাছা যে সমস্ত হয় আর কি। বিশেষ করে যে সমস্ত জায়গা দিয়ে মানুষের চলাচল কম থাকে তেমনই একটা জায়গা ওই দিকটা। তো ওই জায়গাটাতে মানুষ একটু কম যেত, আর যারা যেত তারা বেশ ভালো পরিমাণে মাছ ধরতে পারত। এই রাসেল ছিল মোটামুটি সাহসী ও বুদ্ধিমান একটি ছেলে। সে কোনো কিছুতে ভয় পেত না, কাউকে তোয়াক্কাও করতো না। সে আস্তে আস্তে ওই শ্মশান পাড়ে গিয়ে সাইকেল থামিয়ে মাছ ধরার সব সরঞ্জাম এক এক করে নিচে নামিয়ে রাখে। সাইকেলটিকে শ্মশানের যে জায়গাটিতে মানুষ পোড়ানো হয় সেই জায়গায় লোহার সাথে দাঁড় করিয়ে মাছ ধরার স্থানে গিয়ে বসে, আর বড়শিতে মাছ ধরার জন্য টোপ লাগাতে থাকে। একটি কথা যদিও বা না বললেই নয়, রাসেল যে রাস্তা দিয়ে গিয়েছে সে রাস্তাটি ছিল কাঁচা। সেই সময় ওই রাস্তাটি পাকা করা হয়নি, যদিও বা বর্তমানে এটা পাকা রাস্তা। সে সময় ওই রাস্তা দিয়ে তেমন একটা বেশি মানুষজন আসা যাওয়া করতো না, হঠাৎ হঠাৎ দু একজন মানুষ চলাফেরা করতো। তো রাসেল যখন মাছ ধরার উদ্দেশ্যে যায় সেই সময়টা ছিল বেলা 11টা কি 12টা এমন সময়। শ্মশান ঘাটটি ছিল রাস্তা থেকে 200 থেকে 300 গজ দূরে। রাস্তা থেকে শ্মশানের দিকে তাকালে শুধুই জঙ্গলের মতো দেখা যেত। আরেকটি ছোট্ট ছাউনির মতো ছিল, আর তার সামনে ছিল শ্মশানে মানুষকে পোড়ানোর জন্য যে 4টি পিলারের মতো থাকে না, ওই সেই লোহার পিলার। আর সেই পিলার ঘেঁষেই হাতের ডান পাশে ছিল মাঝারি ধরনের একটি বট গাছ। তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স, জায়গাটা কেমন ছিল। একদম কোলাহল শূন্য। আর শ্মশানের চারপাশে হাফ কিলোমিটারের মতো দূরত্বের মধ্যে কোনো মানুষজনের ঘর বাড়ি ছিল না, যদিও বা দু একটা ছিল, সেগুলো বেশ দূরে। তো রাসেল সেই পিলারের সাথে নিজের সাইকেলটিকে দাঁড় করিয়ে মাছ ধরার জন্য সে বটগাছের গোড়ায় গিয়ে বসে। 2-3 মিনিট পর সে পেছনের দিকে তাকিয়ে দেখতে পায় তার সাইকেলটা নেই, উধাও হয়ে গেছে। সে যখন দেখতে পায় তার সাইকেলটা নাই, তখনই সে উঠে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। বেশ অনেকক্ষণ খোঁজার পরও যখন সে সাইকেল খুঁজে পায় না, তখন সে চিন্তা করে আজকে বাড়িতে গিয়ে কি বলবো যে এইভাবে সাইকেলটি হারিয়ে গেল, নাকি কেউ নিয়ে গেল। যদি কেউ নিয়ে যেত তাহলে তো মানুষ যখন ওই সাইকেলটা নেওয়ার জন্য সাইকেলের দিকে অগ্রসর হতো তখন মানুষের পায়ের আওয়াজ পাওয়া যেত। কারণ আমরা আগেই বলেছি জায়গাটির বর্ণনা, জঙ্গলে ঘেরা ছিল, আর যতটুকু রাস্তা ছিল চলাচলের জন্য সেই রাস্তাটুকুর মধ্যেও অনেক শুকনো ডালপালা পড়েছিল। তাহলে সেই শুকনো পাতা ডালপালার উপর দিয়ে যদি কোনো একজন মানুষ পায়ে হেঁটে আসে তার শব্দ নিশ্চয়ই শুনতে পাবে। কিন্তু রাসেল কোনো শব্দ শুনতে পায়নি, আর আশেপাশে কাউকে দেখতেও সে পায়নি। যদি কেউ সাইকেল নিয়েও যেত তাহলে তো দেখা যাওয়ার কথা, কারণ দিনের বেলা তো এটা তো রাতের বেলা না যে অন্ধকারে মিলিয়ে যাবে। সে চারপাশে দেখে যে কোনো দিক দিয়েই কোনো মানুষকে দেখা যাচ্ছে না। তাহলে সাইকেলটি কে নিয়ে গেল? কোনো দিক দিয়েই তো আসলে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর যদি কেউ নাই তাহলে সাইকেলটি এখান থেকে উধাও হলো কি করে? সেসব চিন্তা করতে করতে মাছ ধরার জন্য বসে থাকে। কিন্তু ঘন্টা 2 চলে যাওয়ার পরও যখন একটি মাছও সে পায় না, মনের দুঃখে সে সব কিছু গুছিয়ে বাড়ির দিকে রওনা করে। বাড়িতে গিয়ে গোসল করে দুপুরের খাবার খেয়ে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেই সময় রাসেল বেশিরভাগ
দুইজন বড় ভাইয়ের সাথে চলাফেরা করতো, অধিকাংশ সময় আর কি তাদের সাথেই থাকতো। তারা বয়সে কিছুটা বড় হলেও বন্ধুদের থেকেও দাদা বেশ বেশি ছিল রাসেলের কাছে। একজন ছিল আরফান ভাই, আর একজন ছিল মাহবুব ভাই। বাড়ি থেকে বেরিয়ে সে সোজা মাহবুব ও আরফান ভাইয়ের কাছে যায় এবং গিয়ে খোশ আলাপ করতে থাকে। এক পর্যায়ে রাসেল তাদের দুজনকে বলে যে ভাই চলেন, অনেকদিন মাছ মারতে যাই না, আজকে মাছ মারতে যাই রাতের বেলা। তারা দুজন প্রথমে রাজি হতে চায় না, কিন্তু বেশ কয়েকবার বলার পর রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে, তাহলে আজ রাতে আমরা বের হব মাছ ধরতে। তোমরা যে যার মতো লাইট নিয়ে চলে আসবা খাওয়া দাওয়া শেষ করে, আর মাছ ধরার যে সামগ্রীগুলো সেগুলো নিয়ে আসবা, আর ফচকা নিয়ে আসতে হবে। ফচকা কি? ফচকা বলতে স্থানীয়ভাবে ওই মাছ ধরার জন্য বাঁশ ও লোহা দিয়ে তৈরি একটি 9 থেকে 10 ফুট একটা লম্বা বাঁশের টুকরো, লম্বা চিকন একটি বাঁশের গোড়ার দিকে লাগানো থাকে লোহার শিকের তৈরি 25 থেকে 30টি লম্বা লম্বা শিক। সাধারণত গ্রাম অঞ্চলে হাতে মাছ ধরার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এক এক জায়গায় এক এক নামে পরিচিত, অনেকে এটাকে ট্যাটা বলে, ওখানকার আঞ্চলিক ভাষায় এটাকে ফচকা বলা হয়। তো সবাই যে যার মতো ফচকা ও লাইট নিয়ে নির্দিষ্ট স্থানে একত্রও হয়। সবাই একত্র হতে হতে রাত বেজে যায় প্রায় 10:30। সেই রাতটা ছিল মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর সময়টা ছিল বর্ষাকাল। সাধারণত বর্ষাকালে যেমনটা থাকে আর কি। আস্তে আস্তে বিলের দিকে যেতে থাকে তারা মাছ ধরার জন্য। বেশ ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছায় এক বাগানের কাছাকাছি। তখন রাত বাজে প্রায় 1টা, আর সেই বাগানটি ছিল দিনের বেলা যে শ্মশান ঘাটের কথা বলেছি না, যে শ্মশান ঘাট থেকে সাইকেল হারালো, সেই শ্মশান ঘাটের একদম দক্ষিণ পাশ থেকে একটু দূরে। এই বাগানটিকে ঘিরেও বেশ কিছু ভয়ের ঘটনা ঘটেছে কিছু মানুষের সঙ্গে। তবে সেটা যে একদম পরিত্যক্ত বিষয়টা এরকম না, মানুষজন যে ওদিকে যায় না বিষয়টা এরকম না, মাঝে মাঝে ঘটে আর কি ঘটনা ভয়ের, অ্যাজ ইউজুয়াল। তো তারা তিনজনেই মোটামুটি কম বেশি এই বাগানের বিষয়ে জানে। আশেপাশে বিলের ওখানে আরও অনেক মানুষই মাছ ধরছিল, এক একজন এক এক দিকে। লাইট দেখা যাচ্ছিল, কেউ হারিকেন নিয়ে আসছে, কেউ টর্চ লাইট নিয়ে আসছে। তো তারা তিনজন একে অপরের মুখের দিকে তাকিয়ে থেকে কিছু একটা চিন্তা করে এই রাসেল বলে, চলেন ভাই বাগানের ভেতরে গিয়ে মাছ ধরি। ওই পাশ থেকে মাছের শব্দ শোনা যাচ্ছে। ওই বাগানটিতে মানুষজন কম যেত মাছ মারতে, কারণ মানুষ একটু একটু ভয় পেত এই কারণে। তো মাহবুব ভাই ছিলেন একটু ভীতু মানুষ, একটু বেশি ভয় পেতেন আর কি, কিন্তু উনি কখনো বুঝতে দিত না এটা যে উনি ভয় পান। আবার এদিকে আরফান ভাইও অনেক বেশি ভয় পেতেন। তাই তারা রাসেলকে বলেন যে এখানে বাবুরে মাছ মারার দরকার নাই, চলো ভাই আমরা অন্যদিকে যাই। সাথে সাথে মাহবুব ভাই বলেন একদম ঠিক বলছো, আমরা এখানে মাছ ধরবো না, ভয় লাগে, কি থেকে কি হয়ে যায়, অনেক রাত হয়ে গেছে, ওইখানে না যাওয়াটাই ভালো। কিন্তু এই রাসেল তো নাছর বান্দা, তার জিদ ওইখানে মাছের শব্দ পাওয়া যাচ্ছে, তাকে ওখানে গিয়েই মাছ ধরতেই হবে, তা না হলে তার মনের কোনো শান্তি হবে না। কারণ এতক্ষণ ঘুরে ঘুরে সে 2-3টা মাছ পেয়েছে, ওই মাছে তার মন ভরেনি। বাগানের ওই দিকে বেশ বড় সাইজের তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে, ওখান থেকে 10-12টা মারতে পারলেই তো হয়ে যাবে, এই চিন্তা তার মাথার ভিতরে কাজ করছে। তখন এই রাসেল, মাহবুব ভাই ও আরফান ভাই তিনজন, আসলে দুইজন তো এক মনের, আর একজন আর এক মনের, মানে রাসেল তো ওইদিকে যাবে। তো রাসেল মাহবুব ভাই ও আরফান ভাইকে বলে ঠিক আছে আপনারা দুজন এখানে দাঁড়িয়ে থাকেন, আমি এদিক থেকে গিয়ে একটু 5 থেকে 10 মিনিট মাছ মারি, আপনারা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন। এই বলে রাসেল রাস্তা থেকে নেমে বাগান দিয়ে হেঁটে সামনের দিকে আগাতে থাকে। আর রাস্তা থেকে বাগানের জমির যে উচ্চতা ছিল সেটা প্রায় 2 থেকে 2.5 ফিট নিচে। রাস্তা থেকে সেই বাগানে নামার পর পানির পরিমাণ ছিল হাঁটুর নিচে। তার থেকে 10 গজ সামনে গেলে একটু একটু করে পানির পরিমাণ বাড়তে থাকে। রাসেল তো তাদের দুজনকে বলে উল্টো দিকে ঘুরে হাঁটা, মানে তাদেরকে বলে উল্টো দিকে ঘুরে হাঁটা দিয়েছে, লাইটার ফচকা হাতে, মানে ট্যাটা হাতে। একটু একটু করে আগাচ্ছে আর 4-5টা ভালো করে লাইট দিয়ে দেখছে মাছগুলো কোন দিকে যায়। মাছগুলো বলছে এই কারণেই, রাসেল যখন মাছের শব্দ শুনে লাইট ওইদিকে লক্ষ্য করে লাইটটা ধরেছিল, মানে জ্বালিয়েছিল, তখন সে এক ঝাঁক মাছ দেখতে পেয়েছিল, আর সেই সবগুলো মাছের সাইজ ছিল প্রায় আধা কেজির মতো একটা। তাই সে গুটি গুটি পায়ে আস্তে আস্তে মাছগুলোকে ফলো করে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। বেশ কিছুক্ষণ মাছগুলোকে ফলো করার পর হঠাৎ তার কানে আরফান ভাইয়ের ডাক ভেসে আসে, আর পেছনের দিকে তাকিয়ে দেখে
আরফান ভাই ও মাহবুব ভাই অনেক দূরে। আরফান ভাই দাঁড়িয়ে আছে ও মাহবুব ভাই বাড়ির দিকে হাঁটা ধরেছে। এই আরফান ভাই রাসেলকে বলে, আর বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, জায়গাটা ভালো না, তাড়াতাড়ি চলে আসো, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আর যাইও না। কিন্তু রাসেল তো সে কথা মানতে রাজি নয়। সে বলে যে এই তো আর অল্প একটু সময় দাঁড়ান ভাই, আমি এখনই চলে আসতেছি। এই বলে সে আবার মাছগুলো খুঁজতে থাকে যে মাছগুলো কোন দিকে গেল। কিন্তু এবার সে কোনো দিকে মাছগুলোকে আর খুঁজে পাচ্ছে না। কয়েক মিনিট পর হঠাৎ করে সে বুঝতে পারে যে সে মোটামুটি কোমর পানির কাছাকাছি গভীরতায় দাঁড়িয়ে আছে। আর মাছ মারতে আসার সময় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সেটাও থেমে গিয়েছে। আকাশটা কেমন যেন হঠাৎ করেই কিছুটা অপরিষ্কার হয়ে গেল। আর পূর্ণিমা হলে চাঁদের যেমন আলো হয়, তেমন আলো নিয়ে চাঁদ আপন সৌন্দর্যের রূপালী আলো চারদিকে ছড়িয়ে দিল। আর একটু একটু করে হিমশীতল বাতাস বইতে লাগলো। পরিবেশটা হঠাৎ করেই এতটা আলোকিত হয়ে যাওয়ায় রাসেল অনেক খুশি হয়। সে চিন্তা করলো, বাহ কি দারুণ, এতক্ষণ বৃষ্টির কারণে মাছ পাচ্ছিলাম না, কিন্তু আকাশে চাঁদ ওঠার কারণে বিলের মাছগুলো সব এখন উপরে ভেসে উঠবে, আর অনায়াসে সে এবার মাছ মারতে পারবে। তাই সে মনের খুশিতে চারদিকে ভালো করে লাইট দিয়ে মাছ খুঁজতে লাগলো। হঠাৎ একটু পর তার নজর গিয়ে পড়ে একটি ক্ষেতের আইল, মানে রাস্তা থেকে বাগান পুরোটা পার হওয়ার পর শুরু হয় ধানি জমি, যেখানে শুকনো মৌসুমে ধান চাষ করা হয়। বিশাল বড় মাঠ, আর পুরো মাঠেই পানির পরিমাণ প্রায় সব জায়গায় কোমর সমান পর্যন্ত আর কি। দু একটি জায়গায় জমি নিচু হওয়ার কারণে বুক পর্যন্ত বা গলা পর্যন্ত পানি থাকে। তো রাসেল যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা ছিল বাগানের একদম শেষ প্রান্তে। আপনারা নিশ্চয়ই জানেন যে ক্ষেতের জমির উচ্চতা থেকে আইলের উচ্চতা একটু বেশি হয়ে থাকে। তাই রাসেল ক্ষেতের মধ্যে না নেমে আইল ধরে আস্তে আস্তে একটু একটু সামনের দিকে আগানোর চেষ্টা করে। আর বর্ষার মৌসুমে কিছু কিছু জায়গায় পানি ঘোলা থাকে, আবার কিছু কিছু জায়গায় পানি একদম পরিষ্কার থাকে। রাসেল যেখানে মাছ ধরার জন্য গিয়েছিল সেই জায়গাটার পানি বেশ পরিষ্কারই ছিল। আর সে যেই জায়গাটায় দাঁড়িয়েছিল সেখানে পানি ছিল কোমর পর্যন্ত, আর পানির ওপর থেকে নিচ পর্যন্ত একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। ওর সাথে যে লাইটটা ছিল সেটা বেশ আলো দিত। সাধারণত মানুষ মাছ ধরার জন্য যে লাইটগুলো ব্যবহার করে সেগুলোর আলো বেশ ভালোই হয়ে থাকে আর কি। আর তার লাইটটাও ওরকমই ছিল। 2-3 কদম সামনে আগানোর পরেই রাসেল দেখতে পায় তার থেকে আনুমানিক 15 গজ দূরে একটি ক্ষেতের আইলের মতো দেখা যাচ্ছে। কিন্তু ক্ষেতের আইলের উপরে গোল গোল চক্রাকারে কেমন যেন নকশা করা। সে লাইনটি ধরে 2-1 মিনিট চিন্তা করতে থাকে আর বোঝার চেষ্টা করে যে আসলে জিনিসটা যেটা দেখতে পাচ্ছি ওটা আসলে কি। এটা কি ক্ষেতের আইল নাকি কোনো গাছের গুড়ি? এটা যে মাছ হতে পারে এটা তার কল্পনাতেও আসে নাই, কারণ এত বড় মাছ তো এখানে আসার কথা না। আর এত বড় মাছ আসলে হয় নাকি? কিন্তু পর মুহূর্তে সে বুঝতে পারে এটা কোনো ক্ষেতের আইল বা গাছের গুড়ি না, ওটা একটা জীবন্ত মাছ। সে আরো ভালো করে লাইনটি ধরে মাছটিকে পর্যবেক্ষণ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে করতে রাসেল দেখতে পায় মাছটি তার দিকে লক্ষ্য করে তাকিয়ে আছে। আর মাছের মাথার দুপাশে দুটো পাখনা থাকে, সেই দুটো আস্তে আস্তে নাড়াচ্ছে। রাসেলও ওই মাছটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মানে মাছ ও রাসেল দুইজনের দিকে তাকিয়ে রয়েছে। মাছটির চোখের রং ছিল মানুষের চোখের রঙের মতো, কিন্তু একটু ঘোলাটে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মাছটি চুপচাপ উল্টো দিকে ঘুরে আস্তে আস্তে রওনা করে। তখন রাসেল দেখতে পায় সেই মাছটির দৈর্ঘ্য আনুমানিক 10 থেকে 12 ফুট লম্বা, আর শরীরের মধ্যে গোল গোল বিশাল আকারের চক্কর চক্কর নকশা করা আর কি। যখনই এটি দেখে তখনই সে বুঝতে পারে এটাই হলো গজার মাছ, কারণ এতদিন সেই গজার মাছ কেমন হয় সে শুনেছে, কিন্তু এত বড় গজার মাছ সে কখনো দেখেনি। আজ এই প্রথমবার দেখলো, তাও আবার বিশাল বড় একটি গজার মাছ। তখনই সে চিন্তা করে যে করেই হোক এই মাছটিকে আমার ধরতেই হবে। তো যেই চিন্তা সেই কাজ। মাছটি যখন উল্টো দিকে ঘুরে চলে যাচ্ছে অমনি রাসেলও মাছটির পেছন পেছন যেতে থাকে। যেতে যেতে বেশ অনেকটুকু দূরে চলে যায়, আর মাছটিকে লক্ষ্য করে তার ফোচকা মানে ট্যাটা নিক্ষেপ করার একটা সুযোগ খুঁজতে থাকে। এইভাবে আস্তে আস্তে মাছটি তাকে গভীর পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে লোভ দেখিয়ে দেখিয়ে। রাসেল যখন বুক পানির কাছাকাছি এরকম গভীরতায় চলে আসে তখন সে আর কোনো কিছু চিন্তা না করে সজোরে তার শরীরে যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি দিয়ে ওই ফচকা বা ট্যাটাটিকে ওই মাছটিকে লক্ষ্য করে নিক্ষেপ করে। ওই মাছটির যে সাইজ, ওই সাইজের মাছ ধরার জন্য
যে ফচকা প্রয়োজন সেটা আবার তার কাছে নাই, আর যেটা আছে সেটি দিয়ে ওই মাছটাকে ধরা বা মারা সম্ভব না। এই জিনিসটা কিন্তু রাসেলের মাথায় আসে নাই। যেই না ফচকাটিকে নিক্ষেপ করেছে মাছের মাথা লক্ষ্য করে, সেটি গিয়ে লাগে মাছের লেজের উপরে। লেজের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে বিশাল লেজটি পানির উপরে তুলে ধপাস করে একবারই দিয়েই ওই এক মাছ লেজ দিয়ে বাড়ি দেয় না, ওরকম একবারই দিয়ে ফচকাটিকে একদিকে ফেলে দেয়, আর উল্টো দিকে ঘুরে এসে রাসেলের বুকের মধ্যে এমন জোরে একটা ধাক্কা মারে, এর ধাক্কায় রাসেল বুক পানি থেকে কোমর পানিতে চলে আসে। এমন একটা ধাক্কাটি যখনই লাগে সেই সময়ের অনুভূতি বলতে গিয়ে রাসেল বলে যে আমার কাছে মনে হলো যেন বিশাল বড় একটি গাছের গুঁড়ি দিয়ে আমার বুকের মধ্যে কেউ 100 কিলোমিটার বেগে ধাক্কা মেরেছে। তখনই তো রাসেল বুঝতে পারে এটি আসলে মাছ না, এটা মনে হয় মাইসা দেও। সঙ্গে সঙ্গে সে মাহবুব ভাই এবং আরফান ভাইকে ডাকার চেষ্টা করে, কিন্তু বুকের মধ্যে এত জোরে একটি আঘাত পাওয়ার কারণে সে বেশি জোরে চিৎকার করতে পারে না। কিন্তু তার থেকে বড় কথা হলো, তাকে ধাক্কাটি মারার সঙ্গে সঙ্গে চারদিকে এমন ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় যে চাঁদের আলো মনে হয় এই অন্ধকারে কাজ করবে না। যে চাঁদের আলো সে দেখেছিল সেটিও মনে হলো চোখের নিমিষে কোথায় যেন উধাও হয়ে যায়। সে যখন বাগান দিয়ে মাছ ধরার জন্য এখানে আসছিল তখন চারপাশে আরো অনেক মানুষজন ছিল, তারাও মাছ ধরছিল। কিন্তু এখন চারদিকে শুনশান নীরবতা, যেদিকে চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার। কোনো দিকে কোনো মানুষজনকে দেখা যাচ্ছে না মাছ মারতে, আর মাহবুব ভাইকে তো দেখাই যাচ্ছে না। বেশ কয়েক মিনিট বুকের ব্যথায় কাতরাতে কাতরাতে প্রাণপণ চেষ্টা করে, অনেক চিল্লাচিল্লি করে ডাকাডাকি করতে থাকে, কিন্তু তার ডাক কেউই শুনতে পায় না। শুনবে কোথা থেকে? যারা ডাক শুনবে তারা তো সেই কখনই চলে গিয়েছে। যখন রাসেলকে এইখানে নামতে নিষেধ করেছিল তার কয়েক মিনিট পরে মাহবুব ভাই ও আরফান ভাই দুজনেই বাড়িতে চলে যায়। আর এদিকে রাসেল ভেবেছিল তারা দুজন রাস্তার উপরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে। তখন সে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করতে পেরে দোয়া দুরুদ পড়তে থাকে। রাসেল ছিল মাদ্রাসার ছাত্র, তাই সে মোটামুটি দোয়া দুরুদ সব কিছুই জানতো, অনেক দোয়া দুরুদই তার মুখস্থ ছিল। তার চেয়েও বেশি যেই ব্যাপারটা সেটা হলো সে খুব ভয় পেয়েছিল তখন, যখন সে দেখতে পায় ওই মাছের পিছু করতে করতে দুপুরবেলা যে শ্মশান পারে ওর সাইকেলটা হারিয়ে গেছে, ওই মাছ মারতে এসে সে শ্মশানের একদম কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ 20 থেকে 25 গজ সামনে যদি রাসেলকে নিয়ে যেতে পারত তবে সেখানেই ওকে মাটির তলায় গেড়ে রেখে দিত, কারণ ওখানে পানির পরিমাণ ছিল অনেক বেশি। একজন মানুষ যত বেশি শক্তিশালী থাক না কেন, যখন সেই মানুষটিকে বুক পর্যন্ত পানিতে নিয়ে যাবে তখন কিন্তু ওই মানুষের শক্তিটা অতটা কাজ করে না, সে শক্তিতে পেরে উঠবে না। কারণ মানুষের শক্তি মূলত কোমর পানিতে মোটামুটি থাকে, আর কোমর থেকে যখনই পানির পরিমাণটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে তখন কিন্তু মানুষটার শরীরের শক্তি অতটা খরচ করতে পারে না, তখন নিজেকে দাঁড় করিয়ে রাখতেই অনেকটা শক্তি খরচ করতে হয়। তখন তাড়াতাড়ি করে, মানে এমন অবস্থায় তো রাসেল ছিল, তাড়াতাড়ি করে সে সেখান থেকে রাস্তার দিকে চলে আসে, আর রাস্তায় উঠে ভয় দেয় এক ভৌ দৌড়। সে যে কোন দিক দিয়ে দৌড়েছে সে নিজেও জানে না। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে বাড়ির কাছাকাছি যখন এসে যায় তখন হঠাৎ করে নজর পড়ে তার বাড়ির গেটের এক পাশে দুপুরবেলা হারিয়ে যাওয়া তার সেই সাইকেলটি একটি গাছের সাথে হেলান দিয়ে দাঁড় করানো, আর পুরো সাইকেলের মধ্যে লেগে আছে কাদা। এটা দেখার পর সে আর নিজেকে ঠিক রাখতে পারে না, বিকট জোরে চিৎকার দিয়ে বাড়ির সামনে মুখ থুবড়ে আছড়ে পড়ে আর সে জ্ঞান হারায়। তারপর সকালবেলা যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় সে তার বিছানায় শুয়ে আছে, পাশে তার মা ও বোনেরা। তখন সবাই জানতে চায় কাল রাতে তার সাথে কি হয়েছিল। সে সব কিছুই বলে, কিন্তু একটা কথা গোপন রেখে দেয়, সেটি হলো যে এই যে সাইকেলটি শ্মশান পারে সে হারিয়ে ফেলেছিল, এই সাইকেলটি রাতের বেলা মাছ ধরতে গিয়ে ভয় পেয়ে বাড়ি ফেরার পথে সে দেখতে পেয়েছে। তারপর রাসেলের সঙ্গে আর তেমন কিছু ঘটেনি, বা শরীর অসুস্থ হয়ে জ্বরও হয়নি, তেমন কিছু হয় নাই আর কি, সে সুস্থ আছে, ভালো আছে। তো ওই দিনকার ঘটনার কারণে তার আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফিরোজ ভাই যখন রাসেল আহমেদ ভাইয়ের কাছে এই ঘটনাটি শুনেছিলেন তখন ওনাদের সাথে ওনাদেরই আর একজন কাছের বন্ধু উপস্থিত ছিলেন। রাসেল আহমেদ ভাইয়ের ঘটনাটি শুনে ওই বন্ধুটি আবার ওনার নানার মুখে শোনা ছোট একটি ঘটনা বলেন, যেটি রাসেল আহমেদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটির সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। সঙ্গত কারণে ফিরোজ ভাইদের ওই বন্ধুটি নিজের নাম প্রকাশ করেন নাই। তো উনি যে ঘটনাটি বলেছেন সেটিও ওই এলাকাতেই ঘটেছিল, এবং ঘটনার সময়কাল ছিল ইংরেজ আমলে, মানে অনেক আগের। তো
অনেক আগের ঘটনা হওয়ার কারণে সালটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে 1940 সালের আশেপাশের সময় হবে। তখনও দেশ ভাগ হয়নি আর কি, তখন ইংরেজ শাসন চলছে। ওই সময়ে ওনার নানাদের গ্রামে একজন লোক ছিলেন যার নাম ছিল হচ্ছে ময়নাল। এই ময়নাল ছিলেন দরিদ্র একজন মানুষ, আর উনি দিনমজুরি খেটে ওনার পরিবার চালাতেন। যখন দিনমজুরির কাজ পেতেন না, তখন এটা সেটা বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ময়নালের আবার ছিল মাছ ধরার নেশা। অবসর সময় পেলেই উনি মাছ ধরতে বের হতেন। তো এরকমই একবার বর্ষাকাল, চারপাশে পানিতে থই থই অবস্থা। বর্ষার পানিতে মাঠ ঘাট সব ডুবে গিয়েছে। আর এরকম অবস্থা চলার কারণে ময়নাল মিয়াও কোনো কাজ পাচ্ছিলেন না এবং আর্থিক সংকট তীব্র হচ্ছিল। বাড়িতে খাবার দাবারও তেমন ভালো কিছু ছিল না। এরকম সময় একদিন সন্ধ্যার পর ময়নাল মিয়া সব সরঞ্জাম নিয়ে মাছ মারতে বের হয়েছেন। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে উনি যখন তেমন কোনো ভালো মাছ ধরতে পারলেন না, তখন উনি গ্রামের শেষ প্রান্তের জংলা জায়গাটির দিকে এগিয়ে চললেন। সেখানে গিয়ে উনি চেষ্টা করছেন ভালো কিছু মাছ খুঁজে পেতে। আশেপাশে বেশ কিছু মাছ ছিল সেখানে, কিন্তু সেগুলো খুব বেশি বড় ছিল না। উনি পানির মধ্যে দিয়ে চারপাশে ঘুরে দেখছেন, এমন সময় ময়নাল মিয়া অদ্ভুত একটি বিষয় খেয়াল করেন। ময়নাল মিয়া দেখেন যে ওনার থেকে প্রায় 15-20 হাত দূরে পানির মধ্যে থেকে কিসের একটা যেন আলো আসছে। পানির মধ্যে লাইট থাকলে যেরকম হয় না, ওরকমটা অনেকটাই আর কি। আর সেখানে কিছু একটা নড়াচড়া করছে। ময়নাল মিয়া কৌতূহলবশত সেদিকে যতই এগিয়ে যাচ্ছেন, উনি বুঝতে পারছেন যে পানির ভিতরে সেটা নড়াচড়া করছে এবং সেটা আকারে বেশ বড়ই। এরপর উনি যখন একদম কাছাকাছি চলে যান, তখন উনি খুবই অবাক হয়ে যান। ময়নাল মিয়া দেখেন যে পানির ঘোরাফেরা করছে। সেটির মাথাটা এত বড় যে দেখলেই কেমন যেন ভয় লাগে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো, মাথায় দুপাশে দুটি চোখের মাঝখানে কিছুটা উপরের দিকে একটি গোলাকার নীলচে আলোর খণ্ড জ্বলজ্বল করছে। আলোটা খুব বেশি উজ্জ্বল। সেটা আসলে কতটুকু উজ্জ্বল ওটা ওইভাবে তুলনা করা যায় না, কিন্তু সেটা থেকে চারপাশে স্নিগ্ধ এক ধরনের নীলচে আভা ছড়িয়ে পড়ছে, যেটাই মূলত দূর থেকে ময়নাল মিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিল। ময়নাল মিয়া গ্রামের মুরব্বীদের মুখে শুনেছিলেন যে কোনো শোল মাছ যখন আকারে অনেক বড় হয়ে যায় এবং তখন পর্যন্ত অধরা থেকে যায়, মানে কোনো মানুষের টাচ লাগে নাই, মানুষের হাতে ধরা পড়ে নাই, তাহলে সেই শোল মাছের মাথার উপরে এক অদ্ভুত উপাদান জমা হয় যা রাতের অন্ধকারে আলো ছড়ায়। এটাকে আসলে অনেকে মাছের মণি বলে মনে করেন, কিন্তু আদতে সেটা যে আসলে কি, এটা ওনারা নিশ্চিতভাবে জানেন না। ময়নাল মিয়া ভাবেন যে এই বড় শোল মাছটিকে যদি উনি কোনোভাবে ধরতে পারেন, তাহলে বেশ একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। ময়নাল মিয়া ছিলেন বেশ সাহসী প্রকৃতির। তো এই ভাবনা ভেবে উনি ওনার কোমরে গুজে রাখা কাঁচির মতো ধারালো একটি হাতিয়ার বের করে অতর্কিত মাছটির পেট বরাবর একটি কোপ বসান। এতক্ষণ কিন্তু ওই শোল মাছটি ময়নাল মিয়ার উপস্থিতি টের পেয়েও পালিয়ে যায়নি, কিন্তু ময়নাল মিয়া যখনই কোপ দিয়েছেন, তখনই ওনার কাছে মনে হয় কোপ খেয়ে মাছটি যেন যন্ত্রণায় ভয়ানক একরকমের শব্দ করে উঠল। ওই গর্জনের মতো শব্দে ময়নাল মিয়া এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। উনি আসলে কখনো কোনো মাছকে এরকম আওয়াজ করতে শোনেননি এর আগে। ভয়ানক আওয়াজ করে বিশালাকার ওই শোল মাছটি লেজ দিয়ে পানির উপর একটা ঝাপটা দিয়ে পানির নিচের দিকে চলে যেতে শুরু করে। এই দেখে ময়নাল মিয়া বুঝতে পারেন যে এই অবস্থায় যদি আমি একটু ঢিল দেই, তাহলে মাছটি গভীর পানিতে পালিয়ে যাবে। তখন উনি দ্রুত বেগে শোল মাছটির উপর ঝাঁপিয়ে পড়ে ওনার হাতে থাকা ওই ধারালো হাতিয়ারটি দিয়ে মাছটির শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারি কোপ দিতে থাকেন। এরকম কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর বিশালাকার শোল মাছটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং মাছটির মাথার উপর থেকে সেই নীলচে আলোর আভাটি, যেটা আলো ছড়া ছিল, সেটাও আস্তে আস্তে সম্পূর্ণ মিলিয়ে যায়, মানে নিভে যায়। ময়নাল মিয়া আন্দাজ করতে পারেন যে মাছটি হয়তো অবশেষে ঘায়েল হয়েছে। এরপর উনি অনেক কষ্টে টেনে হিচড়ে শোল মাছটি ওনার বাড়িতে নিয়ে আসেন। ময়নাল মিয়ার বাড়িতে ওনার স্ত্রী এবং 2 ছেলে সন্তান ছিল। ছোট ছেলেটি সন্ধ্যা লাগতে লাগতেই ঘুমিয়ে পড়েছিল, আর ওনার স্ত্রীও, বড় ছেলেটি যার বয়স 14-15 বছর, তারা তখনও জেগেছিল। ময়নাল মিয়ার কাঁধে এত বড় একটি মাছ দেখে তারা বেশ অবাক হয় এবং খুশিও হয়।
ময়নাল মিয়া অবশ্য ওই বিশাল শোল মাছটিকে ধরার সময় ওনার যে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল সেই বিষয়গুলো ওনার বাড়ির লোকজনের কাছ থেকে ওই সময়ের জন্য গোপন করে গিয়েছিলেন, কারণ তারা শুনলে হয়তো আবার কোনো কিছু মনে করতে পারে, ভয় পেতে পারে। ময়নাল মিয়া ওনার স্ত্রীকে বলেন তখনই মাছটিকে কেটে রান্না বান্নার ব্যবস্থা করতে। ময়নাল মিয়ার স্ত্রীও সেই কথা মতো মাছটিকে কাটতে বসেন, কিন্তু মাছটি কাটতে গিয়ে ময়নাল মিয়ার স্ত্রী লক্ষ্য করেন যে মাছটি কাটার সময় মনে হচ্ছে সেটির শরীর থেকে কোনো রক্তই বের হচ্ছে না, মানে ওই মাছের কোনো রক্তই নাই, বরং আলকাত্রার মতো কালো এক ধরনের তরল পদার্থ বের হচ্ছে। কুপির আলোয় যতটুকু উনি বুঝতে পারছিলেন তাতে ওনার কিছুতেই মনে হচ্ছিল না যে সেই কুচকুচে কালো আলকাত্রার মতো তরল পদার্থ কোনো মাছের রক্ত হতে পারে। উনি বিষয়টি ময়নাল মিয়াকে বললে ময়নাল মিয়া বলেন যে আরে এগুলা কিছু না, এসব মাছ কত কিছু হাবিজাবি যে খায় তার কোনো ইয়ত্তা নাই, এগুলো রক্ত না, হয়তো ওইটার পেট থেকে অন্য কিছু বের হচ্ছে। যাই হোক, এরপর শোল মাছটি কাটা হয়ে গেলে এর কিছুটা অংশ ময়নাল মিয়ার স্ত্রী রান্না করেন এবং সবাই খেতে বসেন। ময়নাল মিয়ার স্ত্রী আবার শোল মাছ, টাকি মাছ এই ধরনের মাছ খেতে পারতেন না ছোটবেলা থেকেই। আর ময়নাল মিয়ার ছোট ছেলেটি সন্ধ্যাবেলা হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই আর তাকে তার মা ডাকেননি অত রাতের বেলা। সেই সময়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলেন মূলত ময়নাল মিয়া আর ওনার বড় ছেলে। ময়নাল মিয়া অনেকবার ওনার স্ত্রীকে সাদাসাদি করেছিলেন অল্প একটু হলেও মাছটি খেয়ে দেখতে, কারণ এরকম বড় শোল মাছ তো এর আগে কখনো ওনারা পান নাই। কিন্তু ওনার স্ত্রীর কিছুতেই রুচিতে আসছিল না, ছোটবেলা থেকে যেহেতু খান না এগুলো, এই জন্য আর কি। আর উনি অন্য কোনো কিছু দিয়ে খাওয়া দাওয়া শেষ করেন আর কি। তো খাওয়ার সময় ময়নাল মিয়ার বড় ছেলেটি বলেছিল যে মাছটিতে কেমন যেন একটু কটু গন্ধ রয়েছে, কিন্তু ময়নাল মিয়া বলেন যে অনেক বড় মাছ তো, তাই এরকম একটু একটু গন্ধ থাকেই, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েন। সমস্যা শুরু হয় ভোরবেলা থেকে, যখন ময়নাল মিয়ার বড় ছেলেটি ঘুম থেকে উঠে খুব বমি করতে থাকে। আর সেই বমি করা শুরু হয় আর কিন্তু আর থামছেই না। কিছুক্ষণের মধ্যেই একই সমস্যা দেখা দেয় ময়নাল মিয়ার মধ্যেও। এরকম করতে করতে সকাল হয়ে গিয়েছে, এদিকে ময়নাল মিয়ার স্ত্রী তো বিলাপ জুড়ে দিয়েছেন। যখন কোনো কিছুতেই উন্নতি হয় না, তখন গ্রামের এক বয়স্ক কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ এসে যখন শোনেন যে গত রাতে মাছ খাওয়ার পরই মূলত ময়নাল মিয়া ও তার ছেলের সাথে এই রকমের সমস্যা শুরু হয়েছে, তখন তিনি ময়নাল মিয়াকে বলেন সবকিছু খুলে বলতে, যে শোল মাছটি ধরার সময় উনি কোনো অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেছিলেন কিনা। তখন ময়নাল মিয়া অনেক কষ্টে সব কথাই খুলে বলেন। সব শুনে কবিরাজ ময়নাল মিয়াকে বলেন যে ওরে মূর্খ, ওটা তো কোনো শোল মাছ ছিল না রে, ওটা ছিল ভয়ানক একটা দেও। মাছটির অস্বাভাবিক আকৃতি আর সেটার মাথার উপর আলো এবং সেটি অদ্ভুতভাবে যে আওয়াজ করা সত্ত্বেও বেটা তুমি বুঝতে পারলা না এটা কোনো স্বাভাবিক মাছ না। তোমার সামনাসামনি পড়ে গিয়েছিল বলেই সে তার রূপ পরিবর্তন করতে পারেনি। এখন ওটা শরীরের বিষ তোমাদের পেটে চলে গিয়েছে, তোমাদের শরীর এখন বিষক্রিয়ায় জর্জরিত হয়ে গেছে, এখন আর আমার কিচ্ছু করার নাই। এই দেওয়ের বিষ কারো শরীর থেকে নামানোর বিদ্যা আমার জানা নাই, আর অনেক দেরিও হয়ে গেছে। এই বলে কবিরাজ চলে যান। ওই দিন বিকালেই ভয়ানক বমি করতে করতে প্রথমে ময়নাল মিয়ার বড় ছেলেটি, পরে ময়নাল মিয়া মারা যান। এইভাবেই ঘটনাটির করুণ সমাপ্তি ঘটে। আর ওই যে মাছের কোনো অবশিষ্টাংশ ওই বাড়িতে আর পাওয়া যায়নি। তো এভাবেই এই ঘটনাটির খুব এক করুণ সমাপ্তি হয়। এই দুটি ঘটনাই মাছ ধরা কেন্দ্রিক, একটির সাথে অপরটির মিল রয়েছে। দুটি ঘটনা মিলে মূলত একটি ঘটনা আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এই বিশেষ এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সৌমিত্র রায়কে দিয়েছেন ওনারই পরিচিত এক বড় ভাই ফয়সাল মোর্শেদ। ফয়সাল মোর্শেদ ভাই কর্মসূত্রে বর্তমানে ঢাকাতেই থাকেন। ঘটনাটির শিরোনাম ডাকাতের হাজিরা। চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ফয়সাল মোর্শেদ ভাই শুনেছিলেন ওনার চাচাতো ভাইয়ের কাছ থেকে। ওনার চাচাতো ভাই আবার এটি শুনেছিলেন তার এক মামার কাছ থেকে, যার নাম সিরাজ। তো এই সিরাজ মামা বর্তমানে সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত একজন মানুষ। 80-র দশকে উনি বিএসসি পাশ করেন। সেই আমলে এত হাই স্কুল ছিল না, কিন্তু আবার কিছু কিছু হাই স্কুলে ভালো বিএসসি না থাকায় সায়েন্সের ছাত্ররা বিএসসি আছে এমন স্কুল দেখে অনেক দূরের স্কুলে ভর্তি হতেন।
তো সিরাজ মামা এমন চিন্তা থেকে বাড়ি থেকে অনেক দূরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় অবস্থিত দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। বাড়ি থেকে দূরে হওয়া স্কুল থেকে আশেপাশের কোনো একটি গ্রামে এক বাড়িতে লজিং থাকতেন তিনি। সেই লজিংটির ব্যবস্থা করে দিয়েছিলেন ওনাদেরই এক আত্মীয়, যাকে ওই এলাকার মানুষ হালিম মাস্টার নামে চেনে। ঘটনাটি সিরাজ মামার এক বন্ধুর সাথে ঘটেছিল। ওনার নামটি ছদ্মনাম হিসাবে ব্যবহার করা হয়েছে, আমরা দেলোয়ার মিয়া হিসাবে তার নামটি উপস্থাপন করছি। কারণ হচ্ছে এই দেলোয়ার মিয়া এখনো জীবিত রয়েছেন। এমনকি এই এলাকায় উনি একসময় এই মেম্বার ইলেকশনও করেছেন, তাই কেউ কেউ ওনাকে দেলোয়ার মেম্বার বলেও ডাকে। তবে অনেকেই ওনাকে আড়ালে দেলোয়ার ডাকাত নামেই ডাকে, কারণ উনি যৌবনকালে ডাকাতি সহ বেশ কিছু অপরাধের সাথে যুক্ত ছিলেন। আবার উনি মারাত্মক কিছু মামলার আসামি। এই মামলাগুলো নাকি এখনো দু একটা চলমান রয়েছে, নিষ্পত্তি হয়নি, যার কারণে কিন্তু আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। ওনাকে সিরাজ মামার পুরোপুরি বন্ধু বললে অবশ্য ভুল হবে। মূলত মামা যে বাড়িতে লজিং থাকতেন সেই বাড়ির পাশের বাড়ি ছিল এই দেলোয়ার মিয়াদের। সমবয়সী হওয়ায় একটু উঠা বসা ছিল আগে থেকেই। আবার মামা পরবর্তীতে সেই গ্রামেই বিয়ে করায় দেলোয়ার মিয়ার সাথে ওনার একটু সখ্যতাই ছিল। শ্বশুরবাড়িতে গেলে রেগুলার দেখাও হতো। একবার অনেক রাতে সাইকেলে করে পাঁচরুখি বাজার নামক এক বাজার থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথে মামাকে একদল ডাকাত ধরে। তারা মামাকে আটকে দিয়ে সব কিছু লুট করতে যাচ্ছিল। তখন মামা দেলোয়ার মিয়ার বন্ধু পরিচয় দেন। এই পরিচয় শুনে ডাকাতরা ওনাকে সসম্মানে ছেড়ে দেয়। ফলে বোঝা যায় দেলোয়ার মিয়া ওই লাইনের কত বড় মাপের ব্যক্তি ছিলেন, মানে কত বড় মাপের ডাকাত ছিলেন আর কি। যাই হোক, 70-এর দশকের শেষের দিকে এলাকার কোনো একটা সমস্যা নিয়ে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। বল্লমের আঘাতে একজন ব্যক্তি খুন হন। সেই হত্যাকাণ্ডটি মূলত তিনিই ঘটিয়েছিলেন। ফলে ওনার নামে একটি হত্যা মামলা হয়। বেশ কয়েক মাস পালিয়ে থেকে এরপর ধরা পড়েন পুলিশের হাতে, জেল খাটেন কয়েক মাস। এরপর জামিনে ছাড়া পেলেও রেগুলার ময়মনসিংহ কোর্টে হাজিরা দিতে হতো ওনাকে। তখন 80-র দশক, শীতকাল। ময়মনসিংহ কোর্টে হাজিরা দিতে দেলোয়ার মিয়া ওনার সমবয়সী এক চাচা সম্পর্কের ব্যক্তি বাবুল মিয়াকে নিয়ে রওনা দেন ময়মনসিংহের উদ্দেশ্যে। ওনাদের যাত্রাপথ হচ্ছে চর আলগি নামক একটা গ্রাম। সেই গ্রাম থেকে নৌকায় করে নদী পার হয়ে গফরগাঁও উপজেলায় যেতে হবে, সেখান থেকে ট্রেনে করে ময়মনসিংহ। ওনারা সকাল সকাল বের হয়ে যান বাড়ি থেকে। আঁকাবাঁকা মেঠো পথ, দুপাশে গম ক্ষেতের সারি। কুয়াশায় শুধু রাস্তাটাই দেখা যায়, গমের রাস্তাটা বা ক্ষেতটা চোখে পড়ে না। মাঝে মাঝে কিছু তাল গাছ নজরে পড়ে। কোনো রকমের শাল গায়ে জড়িয়ে ফনিক্স সাইকেল চালিয়ে যাচ্ছেন দেলোয়ার মিয়া। পেছনের ক্যারিয়ারে বসা ওনার চাচা বাবুল মিয়া। একসময় নদী পাড়ে আসেন। শীতে নদীর পানি শুকিয়ে মূল ঘাট থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছে। ফলে কিছুটা কাদা রাস্তা মারিয়ে সাইকেলটাকে কাঁধে নিয়ে নৌকা পর্যন্ত যেতে হয় তাদের। সাইকেলটা নিয়ে নেয়ার উদ্দেশ্য হচ্ছে এটিকে ওনারা গফরগাঁও স্টেশনের পাশে ওনার এক আত্মীয়ের দোকানে তালা মেরে রেখে যাবেন। তারপর ময়মনসিংহ থেকে আসার সময় এটি চালিয়ে আবার বাড়িতে চলে আসবেন। কথা মতো সাইকেল গফরগাঁও স্টেশনের পাশে সেই আত্মীয়ের দোকানে রেখে ওনারা চলে যান ময়মনসিংহে। সেখানে কোর্টে হাজিরা দেন। এরপর চলে যান সিনেমা হলে সিনেমা দেখতে। ময়মনসিংহে তখন বেশ বড় এবং নাম করা কিছু সিনেমা হল ছিল। দেলোয়ার মিয়া এবং বাবুল মিয়া বিকেলের শো শেষ করে সন্ধ্যার দিকে ট্রেনে করে ফেরত আসেন গফরগাঁওয়ে। রাত তখন প্রায় 8টা। একে তো 80-র দশকের রাত, তারপর শীতকাল। রাত 8টা মানে তো অনেক রাত। একে তো আবার অন্ধকার রাতের রাস্তা, তার উপর কুয়াশা আর শীত। চর অঞ্চলে আবার ডাকাতেরও সমস্যা আছে। তাই বাবুল মিয়া প্রস্তাব দেন রাতে গফরগাঁয়ে আত্মীয়ের বাড়িতে থেকে যেতে। আত্মীয়র বাড়ি আবার দোকান থেকে 1/2 কিলোমিটার দূরে মহির খারুয়া নামক গ্রামে। বাবুল মিয়ার প্রস্তাবটা পছন্দ হয় না দেলোয়ার মিয়ার। তিনি কারো বাড়িতে থাকার পক্ষপাতী নন। তাছাড়া সুঠাম দেহি দেলোয়ার মিয়ার ভয় ডর তেমন কিছুই নেই। রাস্তায় কোনো ডাকাতও ওনাকে কিছু বলবে না, কারণ তিনি এদের বেশিরভাগকেই চেনেন। আর এই সমস্ত ডাকাতগুলো তারই শিষ্য। তবে বাবুল মিয়াকে উনি অবশ্য জোর করেননি। ওনাকে দোকানে রেখে সাইকেল নিয়ে একাই বাড়ির পথে রওনা দেন দেলোয়ার মিয়া। যখন উনি ঘাটে পৌঁছালেন দেখলেন যে সারা ঘাটে কোনো নৌকা নেই, কোনো লোকও নেই। আসলে সন্ধ্যার পর পারতপক্ষে এই রোডে কেউ যাতায়াত করে না ওই সময়ের প্রেক্ষাপটে। মূল কারণ হচ্ছে এমনিতে চর এলাকা, তারপর ডাকাতের ভয়। কিন্তু
একটা নৌকা যদি পেতেন কোনো রকমে তো চলে যেতে পারতেন। এই নদীতে তেমন পানি নেই, হয়তো বা বুক সমান পানি, কিন্তু শীতের দিন, তারপরে সাইকেল আছে সাথে, ফলে অন্য কোনো চিন্তাও করা যাচ্ছে না। অগত্যা গফরগাঁও ফিরে যাওয়ার জন্য মনস্থির করলেন দেলোয়ার মিয়া। হঠাৎ কেউ যেন ওনাকে ডাক দিল, এই যে ভাই, নদীর ওই পারে যাবেন? হ্যাঁ যাবো তো, এই বলে পেছনের দিকে তাকান দেলোয়ার মিয়া। দেখেন একটু দূরে 5 জন অচেনা লোক চাদর জড়িয়ে বসে আছে নদীর ঘাটে। বোঝা যাচ্ছে তারাও নদীর ওই পারেই যাবে। একজনের শুধু মুখ খোলা, তিনি কথা বলছেন, বাকি 4 জন চাদর দিয়ে মুখমণ্ডল ঢেকে রেখেছেন। তারা একদম নীরব, মনে হচ্ছে তারা দেলোয়ার মিয়ার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করছে না। দেলোয়ার মিয়া বললেন, নৌকা যে নাই, যাবো কিভাবে ওই পারে? অচেনা লোকদের মধ্যে একজন বলে, আমাদের একটা নৌকা আসবে কিছুক্ষণের মধ্যে, আপনাকেও সেটাই নিয়ে যাব, যাবেন আমাদের নৌকায়? দেলোয়ার মিয়া বলেন, ওপারে যেতে পারলে তো আমার অনেক উপকারী হয়, অবশ্যই যাব, নাহলে তো আবার গফরগাঁওয়ে ফেরত যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল আমার। তো দেলোয়ার মিয়া কিছুটা ওনাদের দিকে তাকিয়ে এবং কিছুটা এগিয়ে গিয়ে বলেন, আপনারা কোত্থেকে আসছেন আর যাবেনই বা কোথায়? তো লোকটা জবাব দেয়, আমরা হচ্ছে গোয়াল, এলাকায় ঘুরে ঘুরে গবাদি পশুর চিকিৎসা করি, আমাদের বাড়ি মোহনগঞ্জ। দেলোয়ার মিয়া অপরিচিত ব্যক্তিদের সাথে থাকা জিনিসপত্রের দিকে তাকান, দেখে সত্যি বুঝতে পারলেন যে তারা আসলে গোয়াল। আগেকার দিনে এই ধরনের ভেট চিকিৎসক বা গবাদি পশুর চিকিৎসক এরকম ছিল না, ফলে গ্রামে গ্রামে এই গোয়াল নামের পেশার ব্যক্তিরা ঘুরতেন। কোনো গবাদি পশু অসুস্থ থাকলে অর্থের বিনিময়ে তারা সেটার চিকিৎসা করে দিতেন। সহজ বাংলায় বলতে গেলে ওনারা ছিলেন গবাদি পশুর হাতুড়ে চিকিৎসক। গোয়ালরা কাঁধে একটা লাঠি নিয়ে সেটার অগ্রভাগে ব্যাগ ঝুলিয়ে রাখতেন। সেই ব্যাগে থাকতো নানান ধরনের চিকিৎসা সামগ্রী। গরু ছাগলের নানান রোগ সহ ছোটোখাটো কাটাছেঁড়া কিংবা অপারেশনও তারা করতেন অত্যন্ত সিদ্ধ হস্তে। বংশ পরম্পরায় এই বিদ্যাটা তারা অর্জন করতেন আর কি। তো ওনাদের সাথে কথা বলতে বলতেই নৌকা চলে এলো ঘাটে। দেলোয়ার মিয়ার সাথে একজনই কথা বলছিল গোয়ালাদের থেকে। বাকিরা অন্তত মানে খুবই গভীর চাহনিতে অবাক নয়নে দেখছিল দেলোয়ার মিয়াকে, কোনো কথা বলছে না তারা। ঘাটে নৌকা আসতেই প্রথমে 3 জন কিছু না বলে চুপি চুপি উঠে গেল নৌকায়। উঠে একদম কিনারায় মাঝের কাছে গিয়ে বসলো। এরপর দেলোয়ার মিয়ার সাথে কথা বলতে থাকা লোকটি দেলোয়ার মিয়াকে নৌকায় ওঠার আহ্বান জানায়। তিনি কাঁধে সাইকেলটাকে উঠিয়ে নৌকায় তোলেন এবং নৌকার ঠিক মাঝামাঝি বসেন। আর নৌকার অপর কোণায় কথা বলা লোকটি সহ আরেকজন বসেন। নৌকা চলতে শুরু করলো। একটা নীরব নিস্তব্ধ পরিবেশ। কুয়াশার চাদর থাকলেও এতটা ঘন ছিল না কুয়াশা। চাঁদের আলো বোঝা যাচ্ছে নদীর বুকে। হালকা মৃদু শীতল বাতাস শীতকে যেন আরো বাড়িয়ে তোলে। হঠাৎ পকেট থেকে বিড়ির প্যাকেটটা বের করেন দেলোয়ার মিয়া। চট করে একটা বিড়ি ধরান। উনি বিড়ি ধরানোর সাথে সাথেই নৌকাটা কেঁপে ওঠে। হঠাৎ করে নৌকাটা বিড়ি ধরানোর সাথে সাথে কেন কাঁপল? মনে হলো এই বিড়ি ধরানোর পর অস্বস্তিতে পড়ে যায় নৌকার যাত্রীরা। একজন আরেকজনের দিকে তাকাতে থাকে বারবার। তখন কথা বলা লোকটি বলে ওঠে, ভাই, বিড়ি ধোয়া সহ্য করতে পারছি না, দয়া করে বিড়িটা ফেলে দেন। এখন এত আদর করে নিজেদের নৌকায় করে যারা নদী পার করে দিচ্ছে, তাদের কথা কি আর ফেলা যায়? দেলোয়ার মিয়া নদীতে ফেলে দেন তার বিড়িটা। বিড়িটা ফেলতে গিয়ে খেয়াল করেন নদীতে নৌকা চলছে, কিন্তু বৈঠা কিংবা নৌকার কোনো স্রোত নদীতে নেই। বিষয়টা তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি দেলোয়ার মিয়া। মাঝ নদী পার হওয়ার পর লক্ষ্য করেন নৌকার এক পাশে 2 জন, মাঝে তিনি তার সাইকেল নিয়ে বসে আছেন, আর মাঝের এক সাইডে থাকা 3 জন নেই। দেলোয়ার মিয়া প্রশ্ন করেন, ওনারা 3 জন কোথায় গেল? সেই অপরিচিত লোকটি জবাব দেন, ওনারা ওনাদের জায়গাতে নেমে গেছেন। নৌকা নদীর বুকে, অথচ 3 জন লোক নদীর মাঝে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। দেলোয়ার মিয়া ভয় পান। উনি বুঝতে পারেন যে কিছু একটা সমস্যা আছে, তবে উনি তখনও বিশ্বাস করতে পারছেন না যে নৌকায় ওনার সাথে বসে থাকা বাকি 2 জন মানুষ ভিন্ন অন্য কিছু হতে পারে। শীতের রাতেও উনি ঘামতে শুরু করেন। নিঃশব্দে নৌকা এসে পৌঁছায় চর আলগির ঘাটে। নৌকা থেকে নামার সময় কিছু টাকা সাধেন তিনি মাঝিকে, কিন্তু ওই কথা বলার লোকটি দেলোয়ার মিয়াকে বলেন, নৌকার টাকা দিতে হবে না, আপনি নেমে যান। এই পারে কিছুটা কাদা পার হয়ে চরে উঠতে হয়, ফলে সাইকেল আবারও কাঁধে নিয়ে আগাতে শুরু করলেন দেলোয়ার মিয়া। নৌকা থেকে নেমে ওনার আগে আগে হাঁটতে শুরু করেন নৌকায় থাকা 2 জন ব্যক্তি। কিছুটা এগিয়ে এসে দেলোয়ার মিয়া পেছনে তাকিয়ে দেখেন যে নৌকা নেই, পেছনে মাঝিও নেই। ভিলে চমকে ওঠে তার। সামনে তাকিয়ে দেখেন সামনে থাকা 2 জন গোয়ালার একজনও নেই।
এত বিশাল চরে কাঁধে ফনেক্স সাইকেলটা নিয়ে একা একা কাদা মারিয়ে যাচ্ছেন উনি। ভয়ে আত্মা জমে গেছে ওনার, কিছুই মাথায় আসছে না। দ্রুত হাঁটা শুরু করলেন উনি। হঠাৎ খেয়াল করলেন কাদায় কচকচ করে কারা যেন হেঁটে হেঁটে দেলোয়ার মিয়ার পেছন পেছন আসছে। দেলোয়ার মিয়া একবার কাঁধ ঘুরিয়ে দেখেন সেই 5 জন গোয়ালা দেলোয়ার মিয়ার পেছন পেছন আসছে, সাথে ওই মাঝিটাও আসছে। দেলোয়ার মিয়ার পেছনে তাকাতে তারা সবাই মিলে হাসাহাসি শুরু করলো। এমন বিদঘুটে হাসি, মনে হচ্ছে কয়েকটা শেয়াল মিলে একসাথে হুক্কা হওয়া শুরু করেছে বা খ্যাক খ্যাক করে হাসছে। এবার আর ধৈর্য কিংবা সাহস ধরে রাখতে পারলেন না তিনি। কাঁধ থেকে সাইকেলটা ফেলে দৌড় দেন গ্রামের দিকে। পেছন থেকে হাসির শব্দটা মনে হচ্ছে তার সাথে সাথেই আসছে। পেছন থেকে একজন ডাকে, দেলোয়ার, নৌকার মজুরি দিয়ে যা। বাকিরা আরো জোরে খেক খেক করে হেসে ওঠে। একজন আবার বলে, কত দূর যাবি রে দেলোয়ার, আমরা তোর সামনেই আছি। এরপর দেলোয়ার মিয়া বেহুশের মতো দিক বিদিক দৌড়াতে থাকেন। উনি ধরে নেন আজকে ওনার জীবনের শেষ দিন, আর হয়তোবা এই দুনিয়া দেখা হবে না। সকালের সূর্যের আলো উনি আর দেখতে পাবেন না। কিছুক্ষণের মধ্যে ওনার ভবলীলা সাঙ্গ হতে চলেছে। মুখ দিয়ে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো দোয়া দুরুদও আসছিল না ওনার। দৌড়াতে দৌড়াতে একবারই দুয়ার এসে চিৎকার দিয়ে লুটিয়ে পড়েন উনি। বাড়ির লোকজন দেলোয়ার মিয়ার চিৎকার শুনে বেরিয়ে আসেন, ওনাকে ঘরে নিয়ে যান এবং পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরান। জ্ঞান ফেরত আসার পরই উনি এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি বলেন ওই বাড়ির সবাইকে। বাড়ির লোকজন বুঝতে পারে দেলোয়ার মিয়ার সাথে এতক্ষণ কি ঘটেছে। তো ওনারা বলেন, রাতে আর নদীর পাড়ে আপনাকে সাইকেলটা খুঁজতে যেতে হবে না। ফজরের আজানের পর সাইকেল আনতে যাব, আপনি বিশ্রাম নেন, এর মধ্যে ওখানে কেউ আসবে না। সেদিন রাত্রে সেই অবয়বগুলো বাড়ির পেছন থেকে বাড়ির চালে সমানে ঢিল ছুটতে থাকে। এই বাড়ির মুরব্বী হাতে টর্চ নিয়ে বাইরে বের হন। ওনাকে দেখে বাড়ির পেছনে ওই ঢিল মারতে থাকা অবয়বগুলো হঠাৎ করে কুকুরের রূপ নিয়ে গম ক্ষেতের ভেতর দিয়ে নদীর দিকে চলে যায়। মুরব্বী জোরে জোরে চিৎকার করে বলতে থাকেন, তোদের কেন মানা করা হয়েছে? তবু এই বাড়ির ত্রিসীমানায় পা রাখছিস? তোরা জানিস না এটা কার বাড়ি? অবয়বগুলো আর কোনো শব্দ করে না, এক দৌড়ে অদৃশ্য হয়ে যায়। সারা রাত ধরে আর দেলোয়ার মিয়ার ঘুম হয়নি। একে তো শরীর ক্লান্ত, তারপর রাতে দৌড়ের কারণে তার পায়ের বিভিন্ন জায়গায় কেটে গেছে, কোনো কোনো জায়গায় কাটা বিঁধেছে। ফজর আজান দিতেই সেই বাড়ির মুরব্বীকে নিয়ে তিনি সাইকেল খোঁজার জন্য রওনা দেন। গিয়ে সারা ঘাট তন্ন তন্ন করে খুঁজেও কোথাও সাইকেল খুঁজে পাননি তিনি। অনেক খোঁজাখুঁজি করে ঘাট থেকে বেশ কিছুটা দূরে এক শন গাছের ঝোপের কাছে পাওয়া যায় না সাইকেলটি। সাইকেলের পাশে থাকা কাদা আর বালুতে তার নিজের পায়ের ছাপ সহ কিছু কুকুর জাতীয় প্রাণীর ছাপ স্পষ্ট দেখতে পান উনি। প্রাণীর পায়ের ছাপগুলো কুকুরের থেকেও বড় সাইজের ছিল। সেই মুরব্বী তাকে সাইকেলটি নিতে বলেন, আর মুরব্বী নিজে সেই প্রাণীর ছাপগুলো পা দিয়ে ঘষে ঘষে মুছে ফেলেন। কেন এমনটা করলেন? পা দিয়ে কেন মুছলেন? যাই হোক, এরপর দেলোয়ার মিয়া সাইকেল চালিয়ে ধীরে ধীরে বাড়িতে ফেরত আসেন। উনি আর কখনো রাতে এই রোডে যাতায়াত করেননি। উনি এই ঘটনার পর অসুস্থ কিংবা কোনো সমস্যায় ভোগেননি, তবে কবিরাজ দেখিয়েছিলেন। কবিরাজ তাকে জানিয়েছিল ওইগুলো মূলত খবিশ প্রকৃতির জিন ছিল। কিন্তু উনি কখনোই একটা হিসাব মেলাতে পারেন না, গোয়ালা পরিচয় দেয়া সেই অবয়বগুলো কেন কিংবা কি উদ্দেশ্যে তাকে নদী পার করালো। মারার ইচ্ছা থাকলে তো মাছ নদীতেই মেরে ফেলতে পারত। তাছাড়া গ্রামের সেই মুরব্বীর আচরণ দেখে মনে হলো উনি ওই সব অবয়বগুলোকে আগে থেকেই চিনতেন। কিন্তু কিভাবে চেনেন, কেন চেনেন? কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে জিনদের হাজিরার সম্মুখীন হতে হলেও সেবারের মতো আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গিয়েছিলেন একসময়ের দুর্ধর্ষ ডাকাত দেলোয়ার মিয়া। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো দেলোয়ার মিয়ার এই ঘটনাটি? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে।